দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে 3 বছর বাদে বাড়ি ফেরা। কলকাতা আর কানাডা, পৃথিবীর দুপাশে অবস্থিত দুটো যেন অন্যরকম পৃথিবী। কোনো মিল নেই দুই জায়গার মধ্যে। 12.5 ঘন্টার ডিফারেন্স। আর ওয়েদার -20 ডিগ্রির কনকনে ঠান্ডা থেকে সোজা এসে পড়লাম +20 ডিগ্রিতে। কিন্তু আমরা ওখানে থাকলে সেটাকে গরমকাল বলতাম, কিন্তু এখানে এসে দেখি এই ঠান্ডাতেও মানুষ জবুথবু। সময়কাল, তাপমাত্রা, জীবন ধারণ, খাওয়া দাওয়া সবকিছু ঘেঁটে গেল একসঙ্গে। তাহলে এত কষ্ট হলে এই পরিবর্তনটা কি প্রয়োজন ছিল? অবশ্যই ছিল সেটার। শিকড়ের টান, বাংলায় একটা সুন্দর শব্দ আছে। এই শব্দটা নিজের জায়গায় থেকে, নিজের বাড়িতে থেকে, নিজের কমফোর্ট জোনে থেকে কিছুতেই বোঝা সম্ভব নয়। এই আমাদের মতো প্রবাসী বাঙালিদের হাড়ে হাড়ে, মজ্জায় মজ্জায় এই শব্দের আক্ষরিক অর্থ একবারে ঢুকে গিয়েছে। নিজের বাড়ি ছেড়ে থাকা, নিজেদের পছন্দের মানুষদের গন্ধ না পাওয়া, নিজেদের পছন্দের খাবার খেতে না পারা, সেগুলোর যে কতটা দুঃখ সেগুলো বাইরে থাকলেই বোঝা যায়। তাই জন্য এইবারের কলকাতা ট্রিপটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। ফাইনালি তল্পি তল্পা নিয়ে রেডি আমরা, সাথে উবের বুক করছে। 3 বছর বাদে বাড়ি ফেরার পালা। মানে এই ব্লগটা করবো বলে বহুদিন আগে থেকে এক্সাইটেড ছিলাম আর কি, কারণ এই জার্নিটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তো আলটিমেটলি পুরো জার্নিতে তোমরা থেকো। যাই হোক, এই চেনা জায়গাটা, এখান থেকে বহু ব্লগ শুরু করি, তো সেইটা আপাতত কিছুদিনের জন্য স্থগিত থাকলো। এবার নতুন জায়গা, নতুন জিনিস দেখাবো। চলো। ঘড়ির কাঁটায় এখন 7:30 বাজে। আমাদের এই যে 3 বছরের থাকা চেনা শহর, এই যে এই বিল্ডিংয়ে আমরা থাকি, সেগুলো ছেড়ে মোটামুটি অনেকদিন থাকতে হবে। তো এখনও সূর্যের আলো দেখা যায়নি। এখানে মোটামুটি 8:30টার দিকে সানরাইজ হয় এখানে। তো একদম ভোর ভোর বেরিয়ে পড়েছে। হ্যাঁ ঠিক আছে, আমরা হ্যাঁ আমরা ক্যাব ধরলাম জাস্ট, এবার বেরোচ্ছি। তো এই হলো ব্যাপার। দুগ্গা দুগ্গা বলে শুরু করলাম এই লম্বা জার্নিটা। সব মিলিয়ে প্রায় 1.5 দিন ধরে 3টে ফ্লাইট চেঞ্জ করে 7 সমুদ্র 13 নদী পার করে আক্ষরিক অর্থে বাড়ি ফেরা। মনে একরাশ আনন্দ আর উত্তেজনা, সব মিলিয়ে আমরা যেন একেবারে আনন্দ ধরে রাখতে পারছি না। ক্যালগারি শহরে আমাদের সমস্ত লাগেজ মাপঝোপ করে নিয়ে নেওয়ার কথা। জীবনে আমরা কোনো কাজ অন টাইম করি না, কিন্তু আজকে এত বিফোর টাইমে চলে এসেছি। বেসিক্যালি 12:45 এখান থেকে ফ্লাইট ছাড়বে। আমাদের 11:30টায় আসলেই হতো। আমরা এখানে পৌঁছেছি 7:45, রাইট? হ্যাঁ, 8টায় পৌঁছেছি। তো তারপর এমন অবস্থা, আমাদের লাগেজগুলোতে ট্যাগ দিয়ে দিয়েছে, কিন্তু লাগেজগুলো এখনও নেয়নি। বলেছে 9:10-এ আসতে, সেটা লাগেজগুলো নেবে, কারণ তার আগে এখন তার সিস্টেমই ওপেন হয়নি। এবং ফ্লাইটটা কোন গেটে দেবে সেটাও কি ডিসাইড হয়নি এখনো। হ্যাঁ, মানে আমাদের কলকাতায় যাওয়ার এমন উত্তেজনা, এত উন্মাদনা একেবারে। মানে আমরা কালকে সারা রাত ঘুমাইনি, মানে ঘুমিয়েছি হালকা, অনেক রাত্রে ঘুমিয়েছি, অনেক ভোর ভোর উঠে পড়েছি। তারপরে এয়ারপোর্টে এসে বসে আছি। পারলে কালকে রাত্রি চলে আসতাম। ফাইনালি মেশিন অন হলো 9:10-এ। এখন আমাদের মতো করে আমাদের ব্যাগগুলো রেডি কলকাতায় যাওয়ার জন্য। তবে এইবারটায় দেখলাম ওরা নিজেরাই আমাদের ব্যাগেজগুলো নিয়ে নিল। কিন্তু লাস্ট ইয়ারে বাবা যখন ওখান থেকে ফিরছিল, তখন আমরা এই অবধি এসেছিলাম, দেখেছিলাম যে এই ব্যাগেজগুলোকে নিজেদেরকে স্ক্যান করাতে হয়, নিজেরাই ট্যাগ লাগিয়ে নিজেদেরকেই ওটাকে সাবমিট করতে হয়। মানে পুরোটাই সেলফ সার্ভিস আর কি। তবে আমাদের তো ভালোই হলো, আমাদের কাজটা আর করতে হলো না, ওরাই করে দিল। তো আমাদের ব্যাগেজগুলোকে সাবমিট করে দেওয়ার পর আমরা জিজ্ঞেস করলাম, তো আমাদের যাওয়ার সময়, কানাডা থেকে ইন্ডিয়া যাওয়ার সময় কোনো ইমিগ্রেশন হবে না। তো ফেরার সময় পোর্ট অফ এন্ট্রি, মানে আমাদের মন্ট্রিয়াল যেটা, সেখানে ইমিগ্রেশন হবে। তো যাওয়ার সময় বেসিক্যালি আমাদের কোনো ইমিগ্রেশন হবে না। তো উই আর ফ্রি টু গো। আমরা রেডি একদম, চলো। লাগেজ সাবমিটেড, এবার শুধু নিজেদের স্ক্যান করে নিলেই হবে। কারণ আমাদের ব্যাগটাকে আটকে রেখেছিল, বেসিক্যালি একবার স্ক্যানই নাকি হয়নি গ্লিচের জন্য, তারপর দিয়ে দিয়েছে। ফাইনালি বোর্ডিং লিস্টে আমাদের ফ্লাইট যে গেট থেকে ছাড়বে সেই নাম্বারটা দিয়ে দিয়েছে। আমাদের C56, রাইট? মানে এই সিটা যেদিকে, সেই দিকে ধরে এগোবো। আমাদের ক্যালগারির যে এয়ারপোর্টটা, সেটা অ্যাজ সাচ বিশাল বড় তা কিন্তু নয়। এখানকার মেন বড় এয়ারপোর্ট টরন্টো, ভ্যাঙ্কুভার এবং মন্ট্রিয়ালটা টু সাম এক্সটেন্ট এখানে চেয়ে অনেক বড়। ক্যালগারিটা বিশাল বড় নয়, বাট মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মোটামুটি একটু ঘুরে দেখার সময় পাবো আজকেই। কারণ আমরা যখন এসেছিলাম প্রথম, তারপরে এই প্রথমবার বাড়ি যাচ্ছি, তো ফলে যখন এসেছিলাম তখন এত কিছু দেখার সময় হয়নি। তখন অনেক প্রেশার নিয়ে এসেছিলাম, নতুন শহর, নতুন জায়গা, সব কিছু নতুন।
এত খুশি, তোর ফুর্তিটা আসছে করতে বলতো। বাড়ি যাচ্ছি, খুশি হবে না? আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে এইখান থেকে ডাউন টাউনটা দেখা যাচ্ছে কি সুন্দর করে। এই যে ডাউন টাউনটা, এর মধ্যে কোথাও আমাদের বিল্ডিংটা হবে, এখানে আমরা থাকি। এই যে ক্যালগেরি টাওয়ারটা একদম সাইডে দেখা যাচ্ছে। আপাতত কয়েকদিনের জন্য টাটা। বাহ, খাবার তো পুরো মোমো করছে গন্ধ। এই দেখ টিম হর্টন দেখতে পেয়েছি আমি। কফি খাই। চা খাবি না কফি খাবি? এবার তুই থাকিস কানাডা, হ্যাঁ আপাতত তুই কানাডায় থাকিস, যাচ্ছিস কলকাতায়, তুই কোনটা চুজ করবি? কানাডাতে লোকে কফি খায়, কলকাতায় লোকে চা খায়। গিয়ে আমি চা বহুত খেতে পারবো, তাই আপাতত আমি কফি খেতে চাই। বেচারা আমরা যখন টিম হর্টনের কাছে ঘুরতে ঘুরতে পৌঁছলাম তখন বাজে 9:30। তার মধ্যে নাকি ব্রেকফাস্ট সব শেষ হয়ে গেছে। এখানেই ওয়াশরুম, এখানে স্টারবাকস। আমাদের সিট হলো যে C56, ওইখানে কোথাও বসতে হবে। এই যে পাহাড়ের মাথায় হালকা করে রোদ উঠেছে এখন, কি সুন্দর লাগছে। ব্রেকফাস্টের জন্য আর একটু হেঁটে যেতে হবে, তাই জন্য প্রথমে কফি খেয়ে দিন শুরু করলাম। Cheers to our Kolkata journey. What do you mean by India? India as well as Kolkata as well. এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 10:20 বাজে। আমাদের 12:45 ফ্লাইট ছাড়বে 12:45, কিন্তু বোর্ডিং স্টার্ট হয়ে যাবে 12টায়। ওকে, তো বলতে গেলে এখন কটা বাজে? 10:20, অলমোস্ট 10:30 ধর। 10:30 তো, আর 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা। 1.5 ঘন্টার একটু বেশি, 1 ঘন্টা 45 মিনিট মতো সময় আছে। আমরা বসে আছি এখন, সামনে ক্যালগেরির সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, বেসিক্যালি টিলা আর কি। সুন্দর রোদটা পড়েছে এবং আমরা প্রচন্ড এক্সাইটেড। সব মিলে দারুণ আর কি ব্যাপার। দারুণ। তোমাদের রাত 4, ভোর 4। ফ্লাইটে উঠলে জল পাওয়া যায়, এয়ার হোস্টেসদের বললে তারা জল এনে দেয়, তবে 1 বোতল জল সঙ্গে রেডি রাখলে বারবার ওদেরকে বিরক্ত করতে হয় না, তাই জন্য চেষ্টা করি আমরা একটুখানি জল সঙ্গে করে রাখতে। মোটামুটি আমাদের এখানে সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে গিয়ে ডিউটি ফ্রিতে মানে চেক করবো জিনিসপত্র কী কী আছে অল দ্যাট, কিন্তু সেটা এখান থেকে বেশ অনেকটা দূরে এবং অলমোস্ট টাইম হয়ে এসছে। তো ফলে আমরা জাস্ট আড্ডা মারতে মারতে গল্প করতে করতে এত সুন্দর সময়টাকে কাটিয়ে ফেলেছি। তো ফলে এখন আর টাইম নেই। তো এবার ওই জন্য যাই হোক, তো এবার এই সব দিয়ে দেওয়া হচ্ছে সব ট্রলি ফলিগুলো, এবার ব্যাগ নিয়ে এগোবো আর মোটামুটি বোর্ডিং শুরুই হবে এবার। ব্রেকফাস্টের জন্য 2টো চিকেন র্যাপ নিয়েছিলাম, আমি চিকেন অ্যাভোকাডো র্যাপ আর ও হলো চিকেন বারবিকিউ র্যাপ। তো সেই সমস্ত খেতে খেতে মোটামুটি দেখলাম আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে। এই ফ্লাইট আমাদেরকে বাড়ি যাওয়ার রাস্তায় অনেকটা এগিয়ে দেবে। প্রথম ফ্লাইটটা ছিল আমাদের এয়ার কানাডা, তাতে করে আমরা কানাডার মধ্যেই ক্যালগেরি থেকে মন্ট্রিয়ালে পৌঁছেছিলাম। জার্নি ছিল 3 ঘন্টা 15 মিনিটের। ক্যালগেরি শহরে জানুয়ারি মাসে বরফ নেই, এটা হলো বিরল দৃশ্য। ক্যালগেরি শহরের আকাশও বোধহয় আমাদের জন্য খুশিতে বরফ দিতে ভুলে গেছে, পুরো ঝলমলিয়ে রোদ। লাস্ট 2 সপ্তাহ ধরে এত রোদ যে সব বরফ গলে গিয়েছিল। তবে ক্যালগেরিতে +10 টেম্পারেচার থেকে এখন যাচ্ছি মন্ট্রিয়ালে -20-তে। এখানেও আমাদের চয়েস আলাদা। আমি এখানে সিনেমা দেখছি, ওখানে খেলা দেখছি। সিনেমা দেখতে দেখতে সুন্দর সময় কাটাতে কাটাতে চললাম মন্ট্রিয়ালের উদ্দেশ্যে। তার মধ্যেই আমাদের হাতে এসে গেল 4 স্ন্যাক্স। আচ্ছা, ওটা তো বলাই হয়নি, মন্ট্রিয়াল কিন্তু ক্যালগেরির থেকে 2 ঘন্টা পিছিয়ে। মানে আমরা একই দেশে যাচ্ছি বটে, তবে টাইম জোন কিন্তু চেঞ্জ হচ্ছে। তবে প্রথম ফ্লাইটেই 3 ঘন্টা কাটছে না। বাড়ি যাওয়ার আনন্দ আর ধরে রাখতে পারছি না, বুঝে উঠতে পারছি না বাকি এত বড় রাস্তা কি করে কাটাবো। এই লম্বা জার্নিগুলোর মধ্যে সাগরিক কিভাবে ঘুমিয়ে পড়ে আমি জানি না, আমার কিছুতেই ঘুম আসে না। ফলে আমাকে প্রতি মুহূর্তে ভাবতে হয় আমি কিভাবে সময় কাটাবো। সেই সময় এই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর সামনের স্ক্রিনটা খুব কাজে দেয়। কখনো সিনেমা দেখছি, কখনো গেম খেলছি, কখনো বা কতদূর পৌঁছলাম সেটা ম্যাপ দেখছি। সবকিছু মিলিয়ে দারুণ কাটে। কিন্তু যাই হোক, গল্প করতে করতে মন্ট্রিয়ালে পৌঁছে গেলাম। তবে মন্ট্রিয়াল এয়ারপোর্টটা এর আগেও আমরা এসেছিলাম, যখন কিউবেক বেড়াতে গেছিলাম। এয়ারপোর্টটা ভীষণ সুন্দর দেখতে। A63 মন্ট্রিয়াল এয়ারপোর্টটা খুব সুন্দর, ভেবেছিলাম দেখাবো, কিন্তু বিষয়টা হলো আমরা প্রচণ্ড দেরি করে এসে পৌঁছেছি এবং অলরেডি আমাদের ফ্লাইটের নাম অ্যানাউন্স করছে। তো ফলে জাস্ট রাস্তার মধ্যে যেটুকু দেখা যাচ্ছে সেটুকু দেখাবো। আমার কিছু দেখানোর নেই ইচ্ছা করে, আমরা দৌড়াচ্ছি আর কি। চারদিকে আমার লোভনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে, কিন্তু আমার হাতে একদম সময় নেই।
তো ফলে আমাদের চেকিং হয়ে যাওয়ার পর যদি সময় থাকে আমি আবার আসবো এখানে। আমার চারদিকটা এবং একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয় এই চারদিকে, এই কসমেটিক্স, পারফিউম, সব স্কিন কেয়ার সব কিছু মিলিয়ে। তো এত লোভনীয় চারদিকটা, উফ কত চকলেটস এখানে। কিন্তু আমি আসতে চাই, কিন্তু আমার হাতে একদম সময় নেই, তার জন্য আমি জাস্ট ক্যামেরাটা ঘোরাতে ঘোরাতে যাচ্ছি যেটুকু দেখা যায় আর কি। তবে মন্ট্রিয়াল এয়ারপোর্টে আমাদের এরকম টাই অবস্থা হওয়ার কথা ছিল না, কিন্তু ফ্লাইটটা মন্ট্রিয়ালে আসার পর থেকে গেট খুঁজে পাচ্ছিল না, তার জন্য ফ্লাইট ল্যান্ড করার পরেও আমরা ফ্লাইটে বসেছিলাম আরও 40 থেকে 45 মিনিট এক্সট্রা, যার জন্য এখন টাইমটা এরকম টান হয়ে গেছে। মন্ট্রিয়ালে কিন্তু আমরা ঠিক টাইমেই ঢুকেছিলাম, কিন্তু তারপরে ওই যে অতক্ষণ ধরে দাঁড়ালো, ওরা 15 মিনিট বলে বেসিক্যালি আমার 30 না আরও বেশি মনে দাঁড়িয়েছে না কোথায় ঢোকার আগে? হ্যাঁ 20-25 মিনিট দাঁড়িয়েছে। 20-25 মিনিট দাঁড়িয়েছে। এবং আমরা মন্ট্রিয়াল এয়ারপোর্টে ঢোকার পরেই প্রথম আমাদের ফ্লাইটের নাম শুনেছি, অ্যানাউন্স করেছে কোথাও একটা। আমার হচ্ছে টেনশন হয়েছিল, বাট ঠিক আছে এখনও হাতে কিছুক্ষণ টাইম আছে। এয়ারপোর্টে কতগুলো পেঙ্গুইনকে খুঁজে পেয়েছি। এখানে এখন মানে বেসিক্যালি অফিসিয়ালি বলছে যে 7:05 মতো বাজে, কিন্তু আমার ঘড়িটা ক্যালকাটা টাইম সেট করা, তো সেখানে 5:05 বাজে। তো সেই সকাল থেকে মোটামুটি ওই 2টো র্যাপ আর কফি খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। খুব খিদে পেয়েছে, এবার কিছুটা খেতে হবে আগে। পিৎজা না কিছুটা র্যাপ ট্যাপ দেখ। এই যে ফাইনালি ডিউটি ফ্রি দেখা গেছে, চেষ্টা করছি কতটা দেখানো যায়। এখানে তো শুধু লিকারই দেখতে পাচ্ছি, আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখছি এদিকে বেশ কিছু আছে। বাহ, এটা বেশ বিশাল বড় একটা জিনিস পাওয়া গেছে। হ্যাঁ, এখানে তো শুধু ওয়াইন বা ড্রিঙ্কস দেখতে পাচ্ছি, বাট এদিকটা বেশ কিছু দেখ, ইয়ে সানগ্লাসেস রয়েছে, ওদিকে আছে ফ্রেগরেন্স রয়েছে। তো দেখি কি কি আছে। Mesdames et messieurs, dernier appel d'embarquement du vol Air ব্যাস এইটুকুই, মোটামুটি খাওয়া দাওয়ার পরেই শুরু হয়ে গেল আমাদের বোর্ডিং। তারপর আমরা উঠে পড়লাম নেক্সট ফ্লাইটে, যে ফ্লাইট আমাদেরকে পৌঁছে দেবে কাতার অবধি। ওয়ার্ল্ডের বেস্ট ফ্লাইট বলা হয় এটাকে। মন্ট্রিয়াল থেকে কাতার 12.5 ঘন্টা ফ্লাইটে জার্নি করবো আমরা। কাতার এয়ারওয়েজ আমাদের মন্ট্রিয়াল থেকে মানে কানাডা থেকে কাতারে নিয়ে যাচ্ছে, মানে আমাদের বাড়ি যাওয়ার জাস্ট আগের স্টপ। তো এখান থেকে কাতার, কাতার থেকে কলকাতা। তো আর মোটামুটি এক্সাইটমেন্ট ধরে রাখা যাচ্ছে না। এটা আমাদের লংগেস্ট ফ্লাইট এখন অবধি আমাদের জীবনের। সেটা হলো 12.5 ঘন্টা আমরা ফ্লাইটে কাটাবো। তার জন্য বেশ কিছু জিনিসপত্র দিয়েছে, এই যে কম্বল, বালিশ, তারপরে হেডফোন, এটা একটা কিছুটা দিয়েছে এরকম কিট টাইপের, সেটা খুলতে হয়ে পড়ে। কাতার এয়ারওয়েজ মোটামুটি সবাইকে এরকম একটা সুন্দর দেখে কিট দেয়। তবে আজকে আমাদের কিটের মধ্যে ছিল ব্রাশ পেস্ট, একটা মোজা, চোখ ঢাকার ব্যান্ড, একটা ওই রিফ্রেশিং টাওয়েল কাইন্ড অফ দিয়েছে, প্রচুর জিনিসপত্র দিয়েছে যারা খাওয়া দাওয়ার দেবে। এবং এই এতক্ষণ দীর্ঘ ফ্লাইটের জার্নি কেমন হয় পুরোটাই শেয়ার করবো ওদের সাথে। তবে এই ফ্লাইটে বসার জন্য 7 তাড়াতাড়ি তড়িঘড়ি করে আমরা একটা উইন্ডো সিট বুক করেছিলাম, যেখানে আমি বসবো এবং বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাব। তবে পুরোটাই বৃথা গেল, কারণ এই ফ্লাইটটা আমাদের টাইম জোন অনুযায়ী পুরোটাই অন্ধকারে গেছে, যে কারণে বাইরে কিছুই দেখা যায়নি। ফলে উইন্ডো সিটের খুব একটা ব্যবহার হয়নি আমাদের। এখানেও একই ব্যাপার, মারকাটার একটা সিনেমা দেখতে শুরু করলো। আমি বাবা রোম্যান্টিক সিনেমাতে রয়েছি। মিথিলা পালকার আর আমল পরাশর দুজনকেই আমার ভীষণ পছন্দ, আর আমার এই দুজন পছন্দের অ্যাক্টর অভিনীত এই সিনেমাটার নাম ছিল সুইট ড্রিমস। এত মিষ্টি সিনেমা কি বলবো। তারপর 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা দেখতে দেখতেই আমাদের খাবার চলে এলো। প্রথমে বড় প্যাকটায় ছিল জ্যাসমিন রাইস, চিকেন আর তার সঙ্গে কিছু ভেজিস, সঙ্গে আলাদা করে আরও বেশ কিছু পদ দিয়েছিল। যেমন হলো একটার মধ্যে ছিল কিনোয়া, একটার মধ্যে ছিল ফল এবং আরেকটার মধ্যে একটা চিজ, আর এই ব্রেডটা সব জায়গাতেই দিয়েছিল।
প্রচুর সময় থাকলে যা হয় আর কি, এই স্ক্রিনটা ঘাঁটতে ঘাঁটতে শাগনিক একটা জিনিস আবিষ্কার করেছে। এই যে ককপিট থেকে, যেখান থেকে ফ্লাইটটা চালাচ্ছে পাইলট, সেখান থেকে ভিউটা কেমন সেটা নাকি দেখা যায়। তারপরে আবার একবার ম্যাপটা খুললাম, দেখি আমরা কত দূর পৌঁছালাম। এখন দেখাচ্ছে আমরা ইউরোপের উপর দিয়ে যাচ্ছি, স্পেনের উপর দিয়ে। মানে মোটামুটি পুরো জার্নির মাঝ রাস্তায় আমরা চলে এসেছি। তবে এই জার্নিতে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল, মাঝ আকাশেও এখানে ইন্টারনেট ছিল। তো মাঝ আকাশে বসেই আমরা ইন্ডিয়ান আইডলটা দেখে ফেললাম। তারপর যাই হোক, দিলাম লম্বা ঘুম। কানাডার টাইম জোন অনুযায়ী এটা আমাদের গভীর রাত, ফলে ঘুমের টাইমটা একদম পাক্কা ছিল, ফলে ট্রেনে ঘুমিয়েছিলাম, খুব ভালো ঘুম হয়েছে। তারপরে উঠে দেখলাম আরেকটা এরকম রিফ্রেশিং টাওয়েল দিয়ে গেছে, সেটা দিয়ে একটু মুখ টুক মুছে নিলাম ভালো করে। তারপরেই দেখলাম সকালবেলায় ছোট্ট একটা মিল চলে এসছে, তবে এটাকে ছোট মিল বলা যায় না। এর মধ্যে ছিল ভাড়া, সাম্বার, একটা ডেজার্ট, কাটা ফল, তারপরে ব্রেড, চিজ এবং তার সঙ্গে একটা চা। প্রথমে জানলাটা খুলে দেখলাম সকাল হয়ে গেছে, আর ম্যাপটা খুলে দেখলাম দোহা থেকে আর 1 ঘন্টা 21 মিনিট দূরে রয়েছি, একদম কাছে, মানে বাড়ির মোটামুটি একদম কাছে চলে এসেছি। দোহা মানে কাতার হলো আমাদের কলকাতা যাওয়ার জন্য সেকেন্ড লাস্ট স্টপ, মানে আর জাস্ট একটা ফ্লাইট ধরলেই আমাদের বাড়ি কলকাতা। যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি অলমোস্ট কাতারে, এবং কাতারটা এই সামনের ভিউ থেকে এত সুন্দর লাগছে কি বলবো, একটা আইল্যান্ড, সাগরের পাশে ছোট্ট একটা দেশ। ফ্লাইটটা ভীষণ ভালো ছিল, কিন্তু শুরুটা হয়েছে অনেক দেরিতে। তার কারণ হলো বোর্ডিং শেষ হতে হতে অনেক দেরি হয়ে গেছে, 1 ঘন্টা ডিলেতে চলছি। ইস, এত সুন্দর চকচকে মানে এয়ারপোর্টটা, একদম সময় নেই ঘুরে দেখার। যাই হোক, এখন পৌঁছতেই হবে, দেখা যাক। এত সুন্দর এয়ারপোর্টটা আমার দেখেই কি কষ্ট লাগছে যে আমরা ঘুরতেই পারবো না, সময় পাবো না। এয়ারপোর্টের ভিতরটা দেখ শুধু, এটা একটা এয়ারপোর্টের ভিতর, ভাবা যায় কি সুন্দর, কিন্তু আমাদের সময় নেই। চল, ঠিক আছে, যতক্ষণ আছি ততক্ষণ একটু অন করে রাখি। হ্যাঁ, একটু অন করে রাখি, তাহলে দেখাতে পারবো। কি দুর্ধর্ষ একটা এয়ারপোর্টের ভিতর, ও মা, হওয়াই যায় না জাস্ট। কিন্তু আমাদের হাতে বিন্দু মাত্র এখন সময় নেই জাস্ট। এই যে কাতার ডিউটি ফ্রি, প্রথমেই শুরু হচ্ছে আমার কস্টলি, দেখ তোর পাশে, এটা বাঁ দিকে, এই যে কাতার ডিউটি ফ্রি। দুঃখ কি বাতের কিসকো বাতায়, সামনে দিয়ে চলে যাচ্ছি কিন্তু কিচ্ছু দেখতেও পাচ্ছি না, কিছু করতেও পারছি না। সাইনবোর্ড খুঁজে পেয়েছি, দেখা যাক কোথায়। দেখ, কলকাতা। এইটা কি আমাদের, আই গেস দিস ওয়ান। কি লোভনীয় একটা জায়গা, কিন্তু আমাদের একদম সময় নেই, কি দুঃখ লাগছে আমার। চকচক ঝাঁ চকচকে একটা এয়ারপোর্ট, কি দারুণ, কি দারুণ। এদিকে তার মধ্যে মানে কাইন্ড অফ একটা ছোট্টখাটো ইকো পার্ক কাইন্ড অফ করে ফেলেছে, গাছ ফাছ লাগিয়ে ফেলেছে এর ভিতরে, কি দারুণ ব্যাপারটা। ডি অনেক দূরে, চ যেতে হবে। হ্যাঁ, এত সুন্দর। আমি ধরে থাকবো ক্যামেরাটা, তাতে করে যেটুকু আসবে। কি সুন্দর ক্যাফেটা, অ্যাস্থেটিক একটা। তবে আমি হাতে যেহেতু ঘড়িটা পরে আছি, নর্মাল ঘড়ি, ম্যানুয়াল ঘড়ি, টাইম চেঞ্জ হয় না, ফলে যে টাইম দেখাচ্ছে 7:40, মানে গতকাল 7টায় অলরেডি আমার বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। অলরেডি আমাদের 24 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এই দেশের টান, মাটির টান, নিজেদের লোকেদের টান, এসব বুঝতেই দেয় না যে মানে এতক্ষণ বাইরে। এখন আমরা মানে কাতারে বেসিক্যালি এখন আমার 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগবে কলকাতা পৌঁছতে, বাট নেক্সট ফ্লাইট ধরবো কলকাতা। হ্যাঁ, দ্যাট ইজ D3, দেখতে পেয়েছি আমি ওখানে, ওই যে। হ্যাঁ,
ওখানে যেতে হবে, ঠিক আছে, জল ভরে নিচ্ছ। আমরা এখানে পৌঁছে যেটা বুঝলাম, সবাই চলে এসেছে আমাদের আগে। এই ফ্লাইটটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইটটা ফাইনালি আমাদেরকে কলকাতা নিয়ে যাবে। নিজের বাড়ি যাচ্ছে তো, তার আগে বেশ সুন্দর মনের পছন্দের মতো পুরো ফাঁকা একখানা ইয়ে পেয়েছি, কারণ প্রথমেই আমরা ঢুকছি বলে। আমার ব্যাগটা ঢোকা। চলে কেমন লাগছে বল? দাঁড়া, এই ভিডিওটা অনেকক্ষণ ধরে চলছে, ঠিক আছে, আমি তোকে দেখাবো। আমার বাবা আমার নামে বেশ কিছু আইল্যান্ড কিনেছে, ঠিক আছে, সেটা আমার নাম আছে, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, কিন্তু তোকে দেখাই বিষয়টা। হ্যাঁ, এই যে দাস আরজানা, দেখেছিস? এই কাতার এয়ারওয়েজে যেটা দেখলাম, লেগ স্পেস প্রচুর, ফলে কমফোর্টেবলি যাতায়াত করা যায়। না হলে ভাবুন না, এর আগেরটা ছিল 12.5 ঘন্টার ফ্লাইট, আর এইটা 4.5 ঘন্টা। এতক্ষণ ঠাঁয় বসে থাকা যায়? যাই হোক, এই ফ্লাইটে উঠতেই মোটামুটি খাবার চলে এলো, স্ম্যাশ পটেটো আর হলো চিকেন, সঙ্গে এখানে একটা ডেজার্ট ছিল যেটা ভীষণ সুন্দর ছিল খেতে, এবং তার সঙ্গে ছিল স্প্রাউটস। কলকাতার ট্রিপটাই ফার্স্ট পেয়ে গেলাম। দারুণ বাকি তো অনেক কিছু খাওয়া হবে, এটা ফার্স্ট হিস্ট্রিটা কলকাতার ট্রিপটা পেলাম প্রথম। তারপর কিছুক্ষণ গল্প করতে করতেই চলে এলো কলকাতা। যদিও এই ফ্লাইটে টাইমটা কিছুতেই কাটতে চাইছিল না, তবে এখানে এসে প্রথম শকটা খেলাম। বাইরে এই ভয়ঙ্কর ধোঁয়াশাটা দেখে বুঝে উঠতে পারলাম না যে এটাই কি নর্মাল ব্যাপার নাকি আজকে কোনো ফগ হয়েছে। পাশে একজন বাঙালি জেঠু জেঠিমা আসছিলেন, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি নর্মাল ব্যাপার? বললো না না, এটাই নর্মাল ব্যাপার, শীত বলে এর ধুলোগুলো বেশি দেখা যাচ্ছে। সেই শুনে আমার তো প্রচন্ড ভয় লেগে গেল। শাগনিক বললো এই মাস্ক লাগাবি, কারণ তোর কিন্তু ডাস্ট অ্যালার্জি রয়েছে। যে শহরে ছোট থেকেই বেড়ে ওঠা এবং যে শহরের সঙ্গে, যে পরিবেশের সঙ্গে বেসিক্যালি আমরা অ্যাকাস্টম, সেই শহরে এসে এই রূপ দেখতে সত্যি ভয় লাগছিল। তো এই কারণে তোকে বিয়ে করেছি আমি, বিশ্বাস কর, আর অন্য কোনো কারণ নেই। কুলি কলকাতা, প্রথমবার দেখছি কলকাতাকে, ভীষণ খুশি, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা দুঃখের কারণও হলো, আমি ফার্স্ট ভেবেছিলাম ওটা ফগ, না অ্যাকচুয়ালি ধুলো। আমি ভাবতে পারছি না এইটা এই অবস্থা, কন্ডিশন আর কি এখন এখানকার। যাই হোক, ঠিক আছে, অভ্যেস হয়ে যাবে, 1-2 দিনে অভ্যেস হয়ে যাবে হয়তো। মাঝরাতে নামলাম কলকাতা শহরে। এখান থেকে যাত্রী সাথী থেকে ট্যাক্সি বুক করে আমরা চলে গেলাম সোজা আমার শ্বশুর বাড়ি ডানকুনিতে। আমার এই বছরে যে ভিশন বোর্ড বানিয়েছি সেইখানে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, যেটা গ্রিন টিক হয়ে গেল অলরেডি। যাই হোক, ভিশন বোর্ড পরে দেখাবো, যদি সবকিছু মেলে তবেই সবার সঙ্গে শেয়ার করবো ভিশন বোর্ডটা। কথা বলতে বলতে আমাদের চেনা শহর, চেনা রাস্তা দিয়ে যাত্রা শুরু করলাম। এই রাস্তা ধরেই নাগেরবাজার এয়ারপোর্ট হয়ে সেক্টর 5-এ অফিস যেতাম। আজকে সেই রাস্তা ধরে যখন বাড়ি ফিরছি, সেটা একেবারে অন্য রকম লাগছে। শ্বশুর বাড়ি যাওয়ার আগে রাস্তায় পড়ে আমার মায়ের বাড়ি, ভাবলাম একবার চমক দিই মাঝরাতে। ঠিক আছে, চলো, টাটা, আসছি, দাও। তোর বাবা মনে হয় নাপছে নাকি? যাই না, যাই না, আসার দরকার নেই এখন। একটুখানি দাঁড়াও বলেছি ওনাকে। পুরো অন্ধকার, পুরো অন্ধকার আসছে। রাস্তা দিয়ে যাবে না, ঠিক আছে, ঠিক আছে, এই যে আচ্ছা তুই একটু ধর, সবাইকে দেখবে একটু। দাঁড়াও দাঁড়াও, এই তো হ্যাঁ, ঠিক আছে।
ঠিক আছে, আসছি, দাঁড়া, দাঁড়া, মরে যাও। টাটা, আসছি, আসছি। মাঝরাতে এক প্রস্থ হল্লাহাটি চেঁচামেচির পর মোটামুটি এবার যাত্রা শুরু করলাম বালি ব্রিজ ধরে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তবে চেনা শহর কলকাতা এখন কিন্তু বেশ অচেনা হয়েছে আমাদের কাছে, এটা দেখে বুঝলাম। প্রথম কথা হলো, এরকম মাপের ধুলো এর আগে কিন্তু আমরা দেখিনি। রাস্তায় খানাখন্দ সে তো ছিলই, তবে এখন রাস্তার ধারে এত বেশি কাজ হচ্ছে, গাড়ি চলার জন্য পর্যাপ্ত রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। উন্নয়ন, হ্যাঁ অবশ্যই, চাকচিক্য সাজসজ্জা অনেক বেশি বেড়েছে, রাস্তার লাইট অনেক বেশি লেগেছে, কিন্তু আমাদের সেই চেনা কলকাতা শহরকে আর খুঁজে পাচ্ছি না যেন। যাই হোক, গল্প করতে করতে অলরেডি পৌঁছে গেছি ডানকুনির বাড়িতে। দুই বাড়ির এতগুলো লোক মাঝরাতে অব্দি জেগে রয়েছে। যাই হোক, আমাদের এসে সবার সঙ্গে দেখা হয়ে গেল একসঙ্গে। মোটামুটি খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে সকালবেলা আবার যাত্রা করলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, মানে দমদম, মানে সবাই মিলেই চলে এসেছিলাম। কাল রাত্রে অন্ধকার আর ধুলোর জন্য দক্ষিণেশ্বরের মন্দিরটা ঠিক করে দেখতে পাইনি, আজ সকালবেলা দেখা হয়ে গেল। যাই হোক, যাত্রার শুরুতেই প্রথম একটা ঝটকা লাগলো, জ্যাম। ভয়ঙ্কর রাস্তার জ্যামে গাড়ি আটকে থাকা এই অভ্যেসটা বহুদিন হলো চলে গেছে, ফলে এইটা বেশ বিরক্তিকরই লাগছিল। যে রাস্তা ওখানে থাকলে 20 মিনিটে পৌঁছে যেতাম, সেই রাস্তা এখানে লেগে গেল প্রায় 1.5 ঘন্টা। এসো তুমি আগে এসো, এসো 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 এসো, বাবারে বাবারে, ঠিক আছে ঠিক আছে, চলো চলো, এদিকে 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 না তুমি ওখানে গেলে কিন্তু এখন ভয় পাবে। বসো বাবা, তুমি বসো, বাবা আসবে না, চাপ নেই। এদিকে এদিকে না ওখানে যাওয়া যাবে না, কেন কেন বলো, এই কেন বলো, সিট 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 সিট, দেখি 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 সিট সিট, না আগে সিট সিট দেখি, ডবলাই দেখি সিট সিট, তুই তো কথা শুনছো না এদিকে না না এদিকে না, বসো বসো, না ঠান্ডা ঠান্ডা, কুল 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 কুল, হ্যাঁ হ্যাঁ, আমি দিদিকে আদর করে দিচ্ছি, আদর করে দিচ্ছি, আলু করে দিচ্ছি, আলু করে দিচ্ছি, ও নড়ে হাসি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বসো 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 বসো, হয়েছে হয়েছে, সিট সিট সিট, আমরা জল টল দেবো না নাকি? নমস্কার করছে তো, কেন নমস্কার করছে, হ্যাঁ এখন থেকে আগামী কিছুদিনের জন্য শুরু হবে আমার কলকাতা সিরিজ। যাই হোক, দেখা হচ্ছে পরের ভ্লগে। আজকের মতো বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমার এই কলকাতা সিরিজে তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটাও জানিও কমেন্ট বক্সে।